এই যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া। সাথে সাবজেক্ট মনে হয়েছে, তখন আমরা তার কলেজে যাই। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। আর ওর যে ভিডিও ফুটেজ, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। আর এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে যে না, তারা উপস্থিত ছিল। ভিকটিমের 2টা মোবাইল উদ্ধার হয়েছে, আর ওই বাসায় যে রাউটার পাওয়া গেছিল, রাউটার উদ্ধার হয়েছে। আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিল, চাবিটা নিয়ে গেছে, সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই দুর্ঘটনাটা ঘটিয়ে চলে গেছে, সেই ভ্যানটাও সুমনের বাসা থেকে উদ্ধার হয়েছে। কখনোই বললেন পুলিশ ভুল তথ্য দিয়েছে, এই তদন্ত এটা এখন যেটা বলা হচ্ছে এটা পূর্ণাঙ্গ তদন্ত পর অন্য কিছু বের হইতে পারে। নিজ ঘরের ডিপ ফ্রিজ থেকে গৃহবধূ উম্মে সালমার মরদেহ উদ্ধার। এই ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সারা দেশে এবং ঘটনাটি ঘটেছিল বগুড়ার দুপচাচিয়ায়। এরপর যে ঘটনাটি ঘটল, যে এই হত্যাকাণ্ডের কোনো ক্লুই প্রথম দিকে জানা যাচ্ছিল না, কিন্তু ঘটনাটা বেশ আলোড়িত করছিল সকলকে, সারা দেশের মানুষকে। অবশেষে ঘটনার 2 দিন পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত উম্মে সালমার স্বামী এবং তার ছোট সন্তান সাদকে নিয়ে যাওয়া হয়। এরপর র্যাব কর্তৃক একটি প্রেস ব্রিফিং হয়, যেখানে জানা হয় নিহত গৃহবধূ উম্মে সালমার ছোট সন্তান সাদ তার মায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কারণ হিসাবে যেটা মিডিয়া মারফত উঠে আসে, দেশের মানুষ যেটা জানতে পারে, সেটা হচ্ছে হাত খরচের টাকা এবং প্রেমে বাধা সংক্রান্ত এই টাইপের কিছু। এই ঘটনাটা এ পর্যন্তই চলছিল এবং এই সন্তানের জন্য সারা দেশ থেকে শতধিক ধেয়ে আসছিল। আসলে সন্তান কর্তৃক মায়ের হত্যাকাণ্ডের চেয়ে জঘন্য আর কোনো ঘটনা হতে পারে না। সমাজটা কতটা অধপতনের দিকে গেছে এ নিয়েই চলছিল আলোচনা সমালোচনা, কিন্তু এর মাঝেই ঘটনার মোড় অন্যদিকে। পুলিশ এসে জানালো এই হত্যাকাণ্ডের সঙ্গে সন্তান সাদ কোনোভাবেই জড়িত নয়। তারপর এই ঘটনাটা আরো আলোড়নের সৃষ্টি করলো, আলোচনা সমালোচনা চারদিকে চলতেছিল। মিডিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা এ নিয়ে নানা ধরনের ঘটনা জেনে আসছিলেন, শুনে আসছিলেন এবং এখন পর্যন্ত শুনে যাচ্ছেন। এই ঘটনা নিয়ে র্যাব কর্তৃক যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটা মানে সর্বশেষ যে বক্তব্য দেওয়া হয়েছে, আসুন সেটা একটু শুনে আসি। বগুড়ার দুপচাচিয়ার যে বিষয়টি, সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল। ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয়, তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে, আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে। এরপরও তদন্তের স্বার্থে তদন্তে বিভিন্নতা থাকতে পারে, তদন্ত বিভিন্নতার মোড় হয়। তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তা দরকার হয়, আমরা অবশ্যই সহায়তা করব। এছাড়াও যেটা বললেন যে আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায়, আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব। স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে, নিজে স্বীকারোক্তি দিতে পারেন, ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন, ঘটনা প্রমাণ হয়ে গেলে, এটা কিন্তু না। এটি তিনি যেখানে স্বীকারোক্তি দেন না কেন, পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন। এটা তার অধিকার, তার আইনগত অধিকার এটা। সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে। তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ, একটা প্রিভেন্টিভ মেজার্সের একটা অংশ হিসেবে, নিবারণমূলক যে কাজ, মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে সেখান থেকে আমরা যাতে সচেতন হই, এটাই কিন্তু একটা উদ্দেশ্য। এটা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না। মানুষকে সচেতন করা এবং নিবারণমূলক যে কার্যক্রম, তারই অংশ হিসেবে মূলত আমরা এটাকে কাজ। আপনি কখনোই বললেন পুলিশ ভুল তথ্য দিয়েছে, এই তদন্ত এটা এখন যেটা বলা হচ্ছে এটা পূর্ণাঙ্গ তদন্ত পর অন্য কিছু বের হইতে পারে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনা এখন সারমর্মে আপনি কি বলবেন? আসলে
র্যাব কর্তৃক যে প্রেস ব্রিফিংটা করা হয়েছিল সেখানে বলা হয়েছিল ছোট সন্তান নিহত হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ উম্মে সালমার ছোট সন্তান সে স্বীকার করেছে সে তার মায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পরবর্তীতে যেটা জানা যায় সেটা হচ্ছে পুলিশ কর্তৃক যেটা জানা যায় যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছোট সন্তান সাদ তিনি দেননি। তারপর পুলিশ একটি দীর্ঘ তদন্ত করে এবং তদন্তের সাপেক্ষে ওই বাসায় যে বাসায় হত্যাকাণ্ডটি ঘটেছে ওই বাসার মোবাইল অর্থাৎ নিহত হত্যাকাণ্ডের শিকার উম্মে সালমার ব্যবহৃত যে মোবাইল সেই মোবাইল এবং ওই ঘরে যে রাউটার ছিল ওয়াইফাই কানেকশনের সেটার সূত্র ধরে পুলিশ 3 জনকে গ্রেফতার করে এবং প্রথম দিকে আসে যে এর মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে জানা যায় যে আরও একজন জবানবন্দি দিয়েছে। মানে সবকিছু মিলিয়ে এখন কি বলবেন, পুলিশ বলছে যে ওই উম্মে সালমার যে বাড়ি নিহত হত্যাকাণ্ডের শিকার উম্মে সালমার যে বাড়ি এই বাসার 4 তলায় মাবিয়া নামে এক মহিলা ভাড়া থাকতেন এবং তিনি তার সেই ভাড়া বাসায় অনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, নারী সংক্রান্ত মাদক সংক্রান্ত এই টাইপের কিছু। এটা এক পর্যায়ে হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ উম্মে সালমা বুঝে যায় এবং 1 মাসের আলটিমেটাম দেয় তাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। বাড়ি ভাড়ার পাওনা টাকাও থাকে। বিভিন্ন বিষয় নিয়ে 4 তলার যে ভাড়াটিয়া সেই মাবিয়া নিহত উম্মে সালমার প্রতি ব্যাপকভাবে ক্ষুব্ধ হয় এবং তার আরো 2 জন সহযোগী নিয়ে উম্মে সালমাকে প্রথমে স্প্রে দিয়ে অচেতন করে ফেলে, তারপর হাত পা মুখ বেঁধে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারা চলে যায় সেই বাড়ি থেকে। এটাই পুলিশ কর্তৃক জানা গেছে। তা আসলে মানে এমন একটি ঘটনা যেখানে প্রথম দিকে সন্তানকে দায়ী করা হলো, ছোট সন্তান সাদকে দায়ী করা হলো। আসলে আমরা যারা সন্তান সকলেই তো সন্তান, মায়ের পেটের সন্তান সকলেই। সুতরাং সন্তান কর্তৃক মাকে হত্যাকাণ্ড এই বিষয়টা আসলে সহজভাবে মেনে নেওয়ার বিষয় না। প্রত্যেক সন্তানের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। পরবর্তীতে যখন আবার জানা গেছে পুলিশি তদন্ত শেষে যে না এই ঘটনার সঙ্গে সন্তান জড়িত নয়, তখন কিন্তু আসলে সকলের মনে একটা প্রশান্তি এসেছে, যাক একটি ভালো খবর পাওয়া গেল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে 2 বাহিনী বাংলাদেশের র্যাব এবং পুলিশ 2 বাহিনীর 2 ধরনের বক্তব্য এটা চলছে। এটা নিয়ে আলোচনা সমালোচনা আরও হবে জানি। তো আপনারা যারা আমার এই ভিডিও কন্টেন্টটি দেখলেন আপনারা কি মনে করছেন এই বিষয়টি নিয়ে সেটা মন্তব্য করে যাবেন প্রত্যাশা রাখলাম। সবচেয়ে বড় কথা শেষে যেটা বলবো, দেশে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে, ডাকাতির ঘটনা দেখলাম ঘটছে, ডাকাতি করার পর শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে ঘটছে, এই গৃহবধূর লাশের ঘটনা এটাও ঘটছে। অপরাধ চারদিকে কেমন জানি একটু বেড়ে গিয়েছে। এটা অগ্রহণযোগ্য এটা বিষয়। দেশের মানুষ এটা কোনোভাবে মেনে নিতে পারছে না, কারণ দেশের প্রত্যেকটি মানুষ দেশে শান্তি চাচ্ছে। দেশে সেই শান্তি নিশ্চিত হোক সেটাই প্রত্যাশা করব। শান্তি নিশ্চিতের জন্য যা যা করা দরকার যথাযথ কর্তৃপক্ষ সেই পদক্ষেপগুলো খুব দ্রুত গ্রহণ করুক, কারণ দেশের মানুষ শান্তি চায়। আমরা যেন সকলে আগামীর দিনগুলো শান্তিতে কাটাতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আপনারা মন্তব্য করে যাবেন আপনারা পুরো বিষয়টিকে নিয়ে কি ভাবছেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সেটা হবে আমাদের জন্য দারুণ পাওনা। আপনাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এ পর্যন্তই, এখানেই থামছি। ধন্যবাদ সবাইকে।